আব্বু আমাকে লাঠি দিয়ে মারছেন। আব্বু, আমাকে তুমি কেন মারছো? আমি কি করেছি? কেন, তুই জানিস না তুই কি করছিস? আমাকে না বললে আমি জানবো কি করে? এত কিছু করার পরও এমন ভাব করছে যেন কিছুই জানে না। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তুই যা করেছিস তার কাছে এই কষ্ট কিছুই না। দয়া করে আমাকে আর মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, আমি কিছু করিনি। বিশ্বাস আর তোকে কখনোই না। একটা মেয়ের জীবন নষ্ট করে আবার বলছিস কিছুই করিসনি। আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই কিছু করিনি। ওই তোর মুখ আমি ভেঙে ফেলবো। আব্বু, আমাকে একবার তো বিশ্বাস করো। লাগুক, আরো বেশি করে লাগুক। তুই যে কাজ করছিস সেটার কাছে তো এটা সামান্য। আমার মুখের দুই পাশে হাত রেখে চাপ দিয়ে। আহ বাবা, লাগছে। ব্যথার কারণে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। লাগুক, আরো বেশি করে লাগুক। আরো জোরে চাপ দিয়ে। তুই যে কাজ করছিস সেটার কাছে তো এটা সামান্য। একটু তো বিশ্বাস করো। আহ আমাকে আর মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্টের কি দেখলি? এই তো মাত্র শুরু। আমার মান সম্মান আর ওই মেয়েটার জীবন নষ্ট করার আগে তোর যখন কোনো কষ্ট হয়নি, তখন এখনো কোনো কষ্ট হবে না। কথাটা শেষ করে আব্বু আমাকে আরো বেশি করে লাঠি দিয়ে মারতে লাগলো। আমি এবার আম্মুকে বললাম, আম্মু, তুমি আব্বুকে একটু বলো না যাতে আমাকে না মারে। আব্বুর মার আমি সহ্য করতে পারছি না। মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে দিয়েছে। তোকে কি এই শিক্ষা দিয়েছিলাম, নাকি তোর কোনো আবদার আমি অপূর্ণ রেখেছি? তুই এই কাজটা কেন করলি? বিশ্বাস করো। চুপ কর, তুই একটা কথাও বলবি না। বলেই আব্বু আবার লাঠি দিয়ে মারতে লাগলো। আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। বাসার সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কেউ আব্বুকে থামাচ্ছে না। আমি আমার দুই চোখ দিয়ে আম্মুর দিকে তাকিয়ে আছি অবাক নয়নে। আমার রক্তাক্ত শরীর দেখেও আমার কাছে আসছে না আম্মু, যে কিনা আমার একটু আঘাতেই বিচলিত হয়ে পড়তো। কিন্তু আজ আম্মুও কিছু বলছে না। আমাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আম্মু তার রুমে চলে গেল। আমি সেখানে বসে রইলাম। আমার শরীর দিয়ে অবিরাম রক্ত বেরোচ্ছিল। আব্বু আমাকে আবার মারতে লাগলো। আব্বু, আমাকে আর মেরো না। আমি আব্বুর মার আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না। সব বুঝতে হলে অতীতে যেতে হবে। অতীত। আমি রবিউল ইসলাম। আমি আব্বু আম্মুর দ্বিতীয় সন্তান। আমার একটা বড় ভাই আছে, সে আর্মি মেজর। চাচা চাচি আর চাচাতো বোন নিয়ে আমাদের যৌথ পরিবার। আর আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। এবার গল্পে আসা যাক। সকালে আরামে ঘুমিয়ে আছি, তখন আম্মুর ডাক। রবিউল, ওঠ, কত বেলা হয়েছে। আম্মু, যাও তো, ঘুমাতে দাও। আজকে কলেজে যাবি না? না, আজকে যাব না। আম্মু নিচে চলে গেল। তখন ভাইয়া বলল, রবিউল ওঠেনি? না, ডাকলাম, উঠলো না তো। ও আজকে কলেজে যাবে না? বললো তো যাবে না। কি, কলেজে যাবে না? ওকে, আজকেই দেখাচ্ছি মজা। বলেই আমার রুমে চলে আসলো। হঠাৎ মুখে পানি এসে পড়লো। বৃষ্টি, বৃষ্টি। আব্বু, তোমার বাসার ছাদ ফুটো হয়ে গেছে, বৃষ্টির পানি আসছে। চুপ কর। আমি ভালো করে চেয়ে দেখি ভাইয়া পানির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। তুই আমাকে এভাবে ভিজিয়ে দিলি কেন? হুম নবাব, এতক্ষণ ঘুমানো লাগে? হুম কলেজে যাবি কখন? যাবো না আজকে। কেন? চুপচাপ রেডি হয়ে নি, চাই না হলে একটা মারো মাটিতে পড়বে না। এ, তুই আমাকে মারবি? একবার গায়ে হাত দে শুধু, তারপর দেখ কি করি। তুই কি করবি? হ্যাঁ, দাঁড়া। বলে ভাইয়া আমার দিকে আসতে লাগলো। অবস্থা বেগতিক দেখে বিছানা থেকে এক লাফে উঠে ওয়াশরুমে চলে গেলাম। পালালি কেন? মারবি না? তোকে এবারের মতো মাফ করে দিলাম। তুই শুধু একবারে বের হ। যা তো এখান থেকে, আমি ফ্রেশ হচ্ছি। তারপর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। বের হতে কানে মোচড় অনুভব করলাম। দেখি ভাইয়া। কি যেন বলছিলি একটু আগে? কি বলছি? কান ছাড়, ব্যথা লাগছে। ব্যথা লাগার জন্যই তো ধরছি। এবারের মতো ছেড়ে দে। যা ছেড়ে দিলাম।
রেডি হয়ে নিচে আয়। তারপর ভাইয়া চলে গেল। আমি রেডি হয়ে নিচে আসলাম। আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। তা নবাব, আপনার এখন ঘুম ভাঙলো? এবার খাবার দাও, ক্ষুধা লাগছে, খাবার দাও। তুই বস, আমি খাবার দিচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আব্বুর কাছে গেলাম। আব্বু, টাকা দাও। কালকেও না টাকা নিলি, আজকে আবার কিসের টাকা? কালকেরগুলো শেষ হয়ে গেছে, এখন টাকা দাও। আমার কাছে টাকা নাই। দাও না টাকা। বললাম তো টাকা নেই। কি আর করার, আব্বুর কাছে টাকা না পেয়ে ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া, ও ভাইয়া, শোন না। এত মধুর ডাক, ব্যাপার কি? ভাইয়া, কিছু টাকা দাও না। টাকা নাই? দাও না প্লিজ। একটু আগে আমাকে মারতে চাইছিলি, এখন আমি টাকা দিতে পারবো না। আচ্ছা সরি, আর এরকম করব না। আচ্ছা এনে। তারপর ভাইয়ার কাছ থেকে টাকা নিয়ে বাসা থেকে বের হতে যাব, তখন নিধি ডাক দিল। নিধি আমার চাচাতো বোন। নিধি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ভাইয়া দাঁড়াও, আমিও কলেজে যাব। কলেজ যাবি ভালো, আমাকে ডাকছিস কেন? আমি তোমার সাথে যাব। আমি তোকে নিয়ে যেতে পারবো না। তাহলে বড় আপুকে ডাক দিই। না 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 না, নিয়ে যাচ্ছি তো। বাসার মধ্যে আব্বুকে ভয় পাই আমি। চলো। তারপর নিধিকে ওর কলেজে নামিয়ে দিলাম। পরে আমার কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। আমি ক্লাসের সামনে গিয়ে, স্যার আসতে পারি? আসেন স্যার আসেন। তা আজকে এত দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে স্যার। তুই কি কোনোদিন সময় মতো ক্লাসে আসবি না? আসবো তো। তা সেই দিনটা কবে আসবে? যে মাসে শুক্রবার থাকবে না, সেই মাসে শুক্রবারে আসবো। আমার সাথে মজা করছিস? আমি তোর বন্ধু নাকি? বন্ধু হতে যাবেন কেন? আপনি তো আমার প্রিয় স্যার। এবার সিটে গিয়ে বসো। আচ্ছা স্যার। আমি পেছনের সিটে বন্ধুদের সাথে বসলাম। তারপরে ক্লাস শেষ করে আমরা মাঠে গিয়ে বসলাম। তারপর আমরা আড্ডা দিতে লাগলাম। তারপর সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে, আম্মু খাবার দাও। দিচ্ছি বস। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে দিলাম এক ঘুম। বিকেলে ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। কি রে, কই তুই আসবি না? ঘুমে। তুই এখনো ঘুমাস? তাড়াতাড়ি মামার দোকানে আয়। আসছি। তারপর ফ্রেশ হয়ে মামার দোকানে গেলাম। শালা, তোর আসার এখন সময় হলো? ওই, আমাকে শালা ডাকবি না। আমার কোনো বোন নেই, কিন্তু দুলাভাই ডাকতে পারিস, তোর বোন আছে। তোকে দুলাভাই ডাকা বা বানানোর কোনো ইচ্ছা আমার নাই। ওই তোরা চুপ কর। অনেকদিন কোথাও ঘোরা হয় না, চল আজকে কোথাও থেকে ঘুরে আসি। তা কোথায় যাওয়া যায় বলতো? আজ চল নদীর পাড়ে যাই, ওইদিকে অনেক দিন যাইনি। চল। তারপর বাইক নিয়ে নদীর পাড়ে গেলাম। অনেকদিন পর এখানে এসে ভালোই লাগছে। তারপর কিছুক্ষণ আড্ডা দিলাম। অনেক তো আড্ডা দেওয়া হলো, এবার কিছু খেয়ে আসি, চল। চল, ক্ষুধা লাগছে খুব। তাড়াতাড়ি চল। তারপর আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে। চল এবার বাসায় যাওয়া যাক। চল। তারপর বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই আব্বু। বাসায় আসতে এত দেরি হলো কেন? বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেছে। আচ্ছা, এরপর যেন আর দেরি না হয়। বলেই আমি ক্লাসরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু খাবার জন্য রাখতে আসলো। রবিউল, নিচে খেতে আয়। আম্মু, আমি খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। তারপর আমি কম্পিউটারের কিছু কাজ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নিচে গেলাম। শোন, আজ আমি চলে যাব। কেন? তোমার তো আরও ছুটি আছে। আছে, কিন্তু আমাকে আজকেই যেতে হবে। ও আচ্ছা। তারপর খাওয়া দাওয়া করে আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি ওরা সবাই আড্ডা দিচ্ছে। আমি ওদের কাছে গেলাম। আকাশ, আজ সূর্য কোন দিকে উঠছে? কেন? ওই দিকে দেখ। মনে হয় আজ সূর্য পশ্চিম দিকে উঠেছে। ওদের কাছে গিয়ে, কি সূর্য পশ্চিম দিকে উঠেছে? সূর্য পশ্চিম দিকে না উঠলে আজ তুই এত তাড়াতাড়ি কলেজে আসতে পারতিস? আমার সাথে মজা নিস? দাঁড়া, বলেই শাহরুখকে মারতে লাগলাম। ভাই থাম। আর মজা করবি? না, এবার তো থাম। আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া, কখন যাবা?
এই তো কিছুক্ষণ পর। আচ্ছা। তারপর ভাইয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ভাইয়া চলে যাওয়ার পর আমি ঘুম দিলাম। এক ঘুমে রাত হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে নিলাম। খেয়ে রুমে এসে রাফিককে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ। তা এতদিন পরে ফোন দিলি? একটা কাজ আছে। জানি তো তুই কাজ ছাড়া ফোন দিস না। এবার শোন, বল। তোকে একটা ঠিকানা পাঠাচ্ছি, তুই সেখানে গিয়ে সেখানকার সিকিউরিটি কেমন সেটা দেখবি ভালো করে। তা দেখবো, কিন্তু এ নিয়ে তুই কি করবি? তোকে যা বলছি তাই কর, আর দেখতে থাক আমি কি করি। আচ্ছা। আর সাবধানে কাজ করবি। তা তোকে বলতে হবে না। তারপর আমি ফোন কেটে দিয়ে ওকে ঠিকানা পাঠিয়ে দিলাম, আর কম্পিউটারের কিছু কাজ করে ঘুমিয়ে গেলাম। সকালে, রবিউল ওঠ, কলেজে যাবি না? যাব। কখন যাবি? 9:35 বাজে। কি, তুমি আমাকে আগে ডাকবে না? আমি তোকে কখন থেকে ডাকছি। এবার সরো, ফ্রেশ হতে হবে। চলে গেলাম আমি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হলাম। যখনই বাইরে যাব, ওই না খেয়ে কই যাস? কলেজে। তো খেয়ে যা। না, এমনি দেরি হয়ে গেছে বলেই বাইক নিয়ে কলেজে চলে গেলাম। আজ দেখি স্যার ক্লাসে চলে গেছে। স্যার আসতে পারি? আয়। তা আজ আবার দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বুঝতে পারছি, যা তোর সিটে গিয়ে বস। আমি পেছনে গিয়ে আকাশদের সাথে বসলাম। তারপর স্যার ক্লাস শেষ করে চলে গেল। আমরাও সব ক্লাস শেষ করে বাইরে আসলাম। চল ক্যান্টিনে যাই, সকালে কিছু খাই নাই। তাড়াতাড়ি চল। তারপর ক্যান্টিনে গেলাম। কি খাবি বল, আজকে অনেক খাওয়াবে। আমি কেন খাওয়াবো? আমি বলছি তাই। আমার তো টাকা পড়েছে, তুই বললি আর আমি খাওয়াবো? তুই খাওয়াবি না তাই তো? ওকে ধর তো। কেন? ওই তোরা ধরবি না বলে দিচ্ছি। তুই বললেই হলো। তারপর ওরা অনেককে ধরলো। আমি ওর মানি ব্যাগ, মোবাইল নিলাম। এবার ছেড়ে দে। এটা ঠিক করলি না। এবার বস আর খাবার অর্ডার দি। তাড়াতাড়ি দিয়ে, ক্ষুধা লাগছে। তারপর আমি, সাগর, আকাশ ইচ্ছে মতো খাবার অর্ডার দিলাম, কিন্তু অনেক তেমন কিছু অর্ডার দিল না। কিরে, তুই অর্ডার দিচ্ছিস না কেন? আমার ক্ষুধা নাই, তোরা খা। এখন কোক খেলে ভালো হতো না? তারপর আমরা খাওয়া শেষ করে মাঠে আসলাম। অনেক, যা কোক নিয়ে আয়। আমি আনবো কেন? আমি পারবো না। সাগর, এই নে ওর মোবাইল, ও কোক না আনলে দিবি না। মোবাইল দে, আমি আনছি। যা তাহলে নিয়ে আয়। যাচ্ছি। আগে আমার মানি ব্যাগ দে, আমার কাছে টাকা নেই। নে। তারপর অনেক কোক নিয়ে আসলো। আমরা কোক খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। আড্ডা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। তোর কলেজ তো অনেক আগেই শেষ হয়েছে, বাসায় আসতে এত দেরি করলি কেন? সাগরদের সাথে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেছে। এবার যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। সকালে কিছু খাসনি, যা তাড়াতাড়ি। আম্মু, এখন খাবো না, বাইরে থেকে আসছি। আচ্ছা, ফ্রেশ হয়ে নে। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ফোনের আওয়াজে আমার ঘুম ভাঙলো। ফোন রিসিভ করলাম। হ্যালো, কে? ও পাশ থেকে। আমি রাফি। বল, কি বলবি? তুই যেখানকার ঠিকানা দিয়েছিলি সেখানকার সিকিউরিটির সব ইনফরমেশন সংগ্রহ করেছি। আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম, এখন ফ্রেশ হব, কিছুক্ষণ পরে তোকে ফোন দিচ্ছি। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু, খিদে লাগছে। তুই বস, আমি খাবার দিচ্ছি। দাও। তারপর আম্মু খাবার দিল। খাওয়া শেষ করে, আম্মু, আমি বাইরে ঘুরতে গেলাম। যা। আমি যখন বেরোতে যাব তখন নিধি, ভাইয়া কই যাও? ঘুরতে যাব। আমিও যাব তোমার সাথে। না, তোর যাওয়া লাগবে না। না, আমি ঘুরতে যাব তোমার সাথে। তুই বাসায় থাক। না, আমি তোকে নিয়ে যেতে পারবো না। না, তুমি নিয়ে যাবে। পারবো না, যা সামনে থেকে, আমি বের হব। এর মানে তুমি নিয়ে যাবে না? নিয়ে যাব না। শেষবার বলছি, নিয়ে যাবে কি না? দাঁড়াও, এবার তোমার ব্যবস্থা করছি। বড় আম্মু, বড় আম্মু। নিধি, ডাকছিস কেন? তুমি এখানে আসো তাড়াতাড়ি। বল, কিসের জন্য ডাকছিস? দেখো তো বড় আম্মু, তোমার ছেলেকে বাইরে ঘুরতে নিয়ে যেতে বলছি, নিয়ে যাচ্ছে না।
কিরে তুই নিধিকে ঘুরতে নিয়ে যাস না কেন? আম্মু আমার আসতে দেরি হবে তাই। তো কি হয়েছে, আমাকে ঘুরতে নিয়ে যেতে বলো। পারবো না। তাহলে তোর বাইরে ঘুরতে যাওয়া লাগবে না। এটা কেমন কথা? আমি যা বলছি তাই, নিধিকে ঘুরতে নিয়ে যা। যাচ্ছি। ওই তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। হুম। কিছুক্ষণ পর নিধি রেডি হয়ে আসলো। তারপর নিধি আর আমি ঘুরতে বের হলাম। আমরা নদীর পাড়ে ঘুরতে গেলাম। তারপর কিছুক্ষণ ঘুরে চলে আসতে লাগলাম। তখন নিধি বলল, ভাইয়া বাইক থামাও। কেন? থামতে বলছি, থামাও। তারপর বাইক থামিয়ে ওকে জিজ্ঞেস করলাম, বাইক থামাতে বললি কেন? ওই যে ফুচকার দোকান, ফুচকা খাবো। না, এসব ছয় পাশ খেতে হবে না। না, খাবো। বলেই ফুচকাওয়ালার কাছে গিয়ে বেশি ঝাল দিয়ে 1 প্লেট ফুচকা দিতে বলল। মেয়েরা এত ফুচকা খায় কি করে ভাই, কেউ জানলে বলবেন। তারপর নিধি খাওয়া শেষ করলে আমি বিল দিলাম। তারপর দুজন বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে রাফিককে ফোন দিলাম। হ্যালো, বল। কি করিস? কিছু না। তো সেখানকার সিকিউরিটি ব্যাপারে বল। তুই যে ঠিকানা দিয়েছিলি সেটার একটা ব্যাংকটা 5 তলা বিশিষ্ট। ও, ব্যাংকের সিকিউরিটি কেমন? সিকিউরিটি বলতে গ্রাউন্ড ফ্লোরে 6 জন ওয়াচম্যান আর চারপাশে 10টি সিসিটিভি ক্যামেরা রয়েছে আর 5 তলা ব্যাংকের লকার রয়েছে, তাই সেখানে আলাদা সিকিউরিটি আছে। সেখানে শুধু ব্যাংকের কর্মচারীরা যেতে পারে, তাই আমি সেখানকার সিকিউরিটি সম্পর্কে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ফোন রেখে দিয়ে কম্পিউটারের সামনে বসলাম। কম্পিউটারে আমি ডার্ক ওয়েবে প্রবেশ করলাম। সেখানে একজনকে মেসেজ পাঠিয়ে বের হয়ে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই টিভি দেখছে। আমিও তাদের সাথে যোগ দিলাম টিভিতে। আজকে কে বা কারা আড়াইকে ব্যাংকের কিছু অ্যাকাউন্ট হ্যাক করে 100 কোটি টাকা চুরি করে নিয়েছে, কিন্তু এই অ্যাকাউন্টগুলো কার তা জানা যায়নি। এর থেকে বড় খবর হলো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকের কিছুক্ষণ পরই দেশের বিভিন্ন এতিমখানা বৃদ্ধাশ্রমগুলোতে কে যেন টাকা দেয়। ধারণা করা হচ্ছে এই কাজগুলো সেই হ্যাকার করেছে। এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইয়ের বেস্ট টিমকে। টিম লিডার আজমল শেখের সাথে আমরা যোগাযোগ করতে চেষ্টা করেছি। ব্যাংক হ্যাকিংয়ের আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেশে আবার কি যে শুরু হলো। আম্মু তাড়াতাড়ি খাবার দাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তুই টেবিলে বস, আমি দিচ্ছি। তারপর খাওয়া শেষ করে কলেজ চলে আসলাম। কলেজে এসে দেখি ওরা সবাই এসেছে। আমি ওদের কাছে গেলাম। কি রে, কি খবর তোদের? ভালো। তোর? আজকের খবর দেখছিস? রিক ব্যাংক থেকে নাকি হ্যাকাররা টাকা চুরি করে নিয়েছে। তাই তো দেখলাম। তারপর আমরা আড্ডা দিতে লাগলাম। তখন অনেক বলল, দূর, এভাবে আড্ডা দিতে আর ভালো লাগে না, চল ট্রুথ আর ডেয়ার খেলি। মজা হবে, চল। ঠিক আছে। তারপর আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার শুরু করলাম। কিন্তু শালার আমার ভাগ্য খারাপ, প্রথমেই আমার দিকে বদল পড়েছে। কি নিবি? ও আর কি নিব, ও যা বিতু। কি আমি ভীতু? তা না তো কি, বিতু না হলে ডেয়ার নিয়ে দেখা। আচ্ছা ঠিক আছে, ডিয়ার নিলাম। কি ডিয়ার দিবি দে। এই যে লাল কালারের ড্রেস পরে আছে না, ওকে প্রপোজ করতে হবে। কি? আমি পারবো না। তা বলে তো হবে না, তুই ডিয়া নিয়েছিস, তার তো পূরণ করতে হবে। কি আর করার। আমি আস্তে আস্তে মেয়েটার দিকে যেতে লাগলাম। হারামির দলেরা আমার পিছে পিছে আসতেছে। মেয়েটার কাছে গিয়ে, এই যে শুনছেন? বলেন। একটু এদিকে আসুন না। এবার বলুন। আমি হাঁটু গেড়ে মেয়েটাকে প্রপোজ করলাম। কি? বন্ধুদের দিকে তাকিয়ে দেখি ওরা নাই। আসলে সরি, ওটা ডিয়ার ছিল। ও, বুঝতে পেরেছি। ধন্যবাদ। এটা বলে আমি সেখান থেকে এক দৌড়ে ওদের কাছে গেলাম। আমার ডিয়ার ক্লিয়ার, আবার শুরু কর। আবার বোতল ঘোরানো শুরু হলো। এবার অনেকের দিকে পড়েছে। কি নিবি? এবার বোঝাবো মজা তোকে, মনে মনে বললাম। ডিয়ার নেব আমি তোর মতো বিতু নাকি? শিওর তো? ডিয়ার দে। তা আজকে আমাদের ক্লাসের নেহা আছে না, ওকে দেখেছিস? ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। এবার তোর ডিয়ার হলো, তুই নেহাকে গিয়ে কিস করবি। কি ভাই, এটা পারবো না, অন্যটা দে। ওর বাপ কমিশনার, ও যদি বলে তাহলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। তা বললে হবে না। অনেকের মুখ দেখে বুঝলাম বেচারা ফেসে গেছে। অনেক দেখি নেহার দিকে যেতে লাগলো। আমি ভাবছিলাম ও নেহাকে কিস করবে না, কিন্তু শালা ওকে কিস করে দিয়েছে।
অনেক নেহাকে ছাড়তেই নেহা ওকে ঠাস করে চড় দিয়ে দিল। অনেক গালে হাত দিয়ে কি যেন বলছে আর আমাদের দিকে ইশারা করে দেখিয়ে দিচ্ছে। তা দেখে আমরা সবাই ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর অনেক আসলো। তোদের আমি ছাড়বো না, তোদের জন্য। তখনই স্যার ক্লাসে চলে আসলো আর ক্লাস করাতে শুরু করলো। আমি সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। অন্যদিকে সিবিআই অফিসার আজমাল শেখ ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছেন। ম্যানেজার সাহেব, যাদের টাকা চুরি করেছে তাদের ডিটেলস দিতে পারবেন? তারা শুধু ব্যাংকে 2 থেকে 3 বার এসেছে। ওনারা ব্যাংকের সকল কাজ অনলাইনে করতেন। ও তা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সিকিউরিটি কেমন ছিল যে হ্যাকার এত পরিমাণ টাকা এত তাড়াতাড়ি হ্যাক করে নিয়েছে? আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে সিকিউরিটি বেস্ট হোয়াইট হ্যাট হ্যাকাররা দিয়ে থাকে, তবুও এমন কেমন করে হলো তা বুঝতে পারছি না। আপনার হোয়াইট হ্যাট হ্যাকার টিমকে আসতে বলেন। আচ্ছা স্যার। তারপর আজমাল শেখ হোয়াইট হ্যাট হ্যাকারদের জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু কিছু তথ্য পেলেন না। এভাবে কিছুদিন চলে গেল। একদিন সকালে ঘুমিয়ে আছি, তখন আম্মু, ওই ওঠ, একটু পরে, তাড়াতাড়ি ওঠ, তোর আব্বু ডাকছে। কি? কেন? তা জানি, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তারপর আম্মু চলে গেল আর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আব্বু সবাই বসে আছে। আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু আমাকে ডাকছো? কিসের জন্য? তোকে এখন বাস স্টেশনে যেতে হবে। কেন? আমার বন্ধুর মেয়ে আসছে, ওকে নিয়ে আয় বাস স্ট্যান্ড থেকে। ঠিক আছে, কিন্তু ওকে আমি চিনবো কেমন করে? ওখানে বসে থাকবি, এবার যা তাড়াতাড়ি। যাচ্ছি। তারপর আমি গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে চলে গেলাম। গিয়ে আব্বুর বলা জায়গায় গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে। মেয়েটা দেখতে একবারে পরীর মতো। আমি তো দেখেই একটা ক্রাশ খেলাম। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, আমাকে আপনাকে নিতে পাঠিয়েছে, চলুন। এত দেরি হলো কেন? এবার চলুন বলে আসতে লাগলাম। এই ব্যাগগুলো নিই। আমি ব্যাগ নিব কেন? আপনার ব্যাগ আপনি নেন। কি? ড্রাইভার হয়ে আমার মুখের উপর কথা? শুনুন। আবার কথা? ব্যাগগুলো নে। কি আজব মেয়ে রে বাবা। আমি ব্যাগগুলো নিয়ে গাড়িতে উঠলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি সোজা আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে আয়নায় দেখি মুখে চোরের দাগ পড়ে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখন আব্বু বলল, রবিউল, এদিকে আয়, ওর সাথে পরিচয় হয়ে নেই। দিয়া, এই হলো আমার ছোট ছেলে। রবিউল, এই হলো আমার বন্ধুর মেয়ে দিয়া। ও আচ্ছা। আমি বাইরে গেলাম বলি বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। মামার দোকানে এসে সাগরদের ফোন করে মামার দোকানে আসতে বললাম। কিছুক্ষণ পর ওরা আসলো। আজ এখানে বসে আছিস কেন? আর কলেজেও গেলি না? এমনি, ভালো লাগছে না, তাই যাইনি। তো এখানে বসে থাকবি নাকি? চল কোথায় ঘুরে আসি। ঘুরতে যাব, ঠিক আছে, কিন্তু আগে কিছু খেতে হবে, খেতে লাগছে। তাহলে রেস্টুরেন্টে চল। আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে হালকা নাস্তা করে ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে রুমে বসে আছি, কিন্তু ভালো লাগছে না। তাই ভাবলাম ছাদে যাওয়া যাক। যা ভাবা সেই কাজ, ছাদে চলে গেলাম। হালকা বাতাসে ভালোই লাগছে। হঠাৎ পেছন থেকে কে যেন বলল, সরি। পেছনে তাকিয়ে দেখি দিয়া। সরি কেন? সকালে ঘটনার জন্য সরি। ওকে। এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? এমনি, ভালো লাগছে না তাই। ওহো, কিসে পড়েন? কম্পিউটার সায়েন্স সেকেন্ড ইয়ার। আপনি? সেম, কম্পিউটার সায়েন্স 3rd ইয়ারে পড়ি। তুমি আমার ছোট। তারপর কিছু নীরবতা। আমরা দাঁড়িয়ে আছি, তখন নিধি এসে বলল, তোমরা এখানে? আমি সারা বাড়ি খুঁজছি তোমাদের। আমাদের খুঁজছিস কেন? বড় আম্মু তোমাদের খাওয়ার জন্য ডাকছেন। ও ঠিক আছে, তুই যা। তারপর আমরা নিচে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে প্রতিদিনের ন্যায় কাজ করে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন কলেজ যাচ্ছি তখন আব্বু বলল, ঠিক আছে, ওনাকে আসতে বলো। কিছুক্ষণ পর দিয়া সিঁড়ি দিয়ে নামছে। দিয়া একটা আকাশি রঙের জামা পরেছে, তার সাথে হালকা সাজ। আমি এক ধ্যানে ওনার দিকে তাকিয়ে আছি। উনি কখন সামনে এসেছেন তা বুঝতেই পারিনি। ওনার ধাক্কায় আমার হুঁশ ফিরল। ওই কি দেখছো আমার করে? কিছু না, চলেন, কলেজের দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি আর দিয়া কলেজে চলে আসলাম। আমি ওনাকে ওনার ক্লাসরুম দেখিয়ে বন্ধুদের কাছে চলে আসলাম। আমার ট্রিট দে।
কিসের ট্রিট? কিছু বোঝো না, আমাদের না বলে প্রেম শুরু করে দিয়েছো, এখন আবার বলো কিসের ট্রিট? শালা, আমি আবার প্রেম শুরু করলাম কবে? একটু আগে বাইকে সাথে করে নিয়ে কলেজে আসলে ওই মেয়েটাকে। ওইটা দিয়া, আব্বুর বন্ধুর মেয়ে। আমাদের বাসায় থেকে পড়াশোনা করবে, আর ও আমাদের সিনিয়র, বুঝেছিস? হুম। এবার চলে গেলাম ক্লাসে। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাইকে দিয়ার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর দিয়া আসলো, তারপর বাসায় চলে আসলাম। এভাবে কিছুদিন চলে গেল। কয়েকদিন দিয়ার সাথে ফ্রেন্ডের মতো সম্পর্ক হয়েছে। একদিন বিকালে ঘুমিয়ে আছি, তখন দিয়া ডাকছে, ওই ওঠ। আম্মু যাও তো, ঘুমোতে দাও। কি? আমি তোর আম্মু? বলে জোরে ধাক্কা দিল। কে কে? এই, আমাকে ধাক্কা দিলে কেন? তোকে কখন থেকে ডাকছি, উঠিস না? তা তুমি আমাকে ডাকছো কেন? ঘুরতে যাব তাই। তো যাও, আমাকে বলছো কেন? তুইও যাবি তাই। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও। তারপর দিয়া চলে গেল, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। কিছুক্ষণ পর দিয়া আসলো, আমরা পার্কে ঘুরতে গেলাম। ঘোরার সময় দিয়া বলল ও ফুচকা খাবে। ফুচকার দোকানে গিয়ে 1 প্লেট ফুচকা দিতে বললাম। হঠাৎ দিয়া বলল আমাকে হাঁ করতে। তখন আমি বললাম, কেন? তোকে হাঁ করতে বলছি? হাঁ করলাম। ও মুখে ফুচকা দিয়ে দিল। এইবার খা। কি আর করা, জোর করেই ফুচকা খেলাম। তারপর বিল দিয়ে চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। কিছুদিন ধরে ঘুমানোর সময় দিয়ার কথা মনে পড়ে। দিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দিয়াকে নিয়ে কলেজে গেলাম। বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে, আর আমি দিয়ার দিকে তাকিয়ে আছি। আকাশ বলল, ওই তুই দিয়াপুর দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? না কিছু না। না, কিছু তো একটা আছে। তুই ঠিক বলেছিস, কিছুদিন ধরে দেখছি ও শুধু দিয়ার দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার বলতো? কিছু না। বলবি তুই? আমি মনে হয় দিয়াকে ভালোবেসে ফেলেছি। কি? ওকে ভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে ভালো লাগে, ওর পাশে থাকতে ভালো লাগে, ওকে নিয়ে ভাবতে ভালো লাগে। মামা বুঝছি, তুই ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস। তো ওকে এই কথা কবে বলবি? আরও কিছুদিন যাক, তারপর না হয় বলবো। এবার ক্লাসে চল। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। কিছুদিন পর ভাবলাম দিয়াকে আমার ভালোবাসার কথা বলে দেব। তো দিয়াকে নিয়ে পার্কে গেলাম। কি রে, এখানে কি বলার জন্য নিয়ে আসলি? তা না বলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আমি একটা ফুল নিয়ে এসে ওর সামনে হাঁটু গেড়ে বলতে লাগলাম, দিয়া, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসেছি। তোমাকে আমি আমার রাজ্যের রানী বানাতে চাই। আই লাভ ইউ দিয়া। রবিউল, ওঠে দাঁড়া। তুমি আমার প্রশ্নের উত্তর দাও। শোন, তুই আমার থেকে ছোট, তোর সাথে আমার যায় না। আমি তোকে ভালোবাসি না, আমি তোকে একজন ভালো বন্ধু ভাবি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, বলেই চলে যেতে লাগলো। আমি ওর হাত ধরলাম। আমি তোকে ভালোবাসি না। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আমার হাত ছাড়। না, ছাড়বো না। আগে বলো ভালোবাসি। একটা ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর বাসায় এসে পড়লাম। আজ খুব কষ্ট হচ্ছে। রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করলাম। কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছি। যখন ঘুম ভাঙলো তখন দেখি ভোর 5টা বাজে। তাই ফ্রেশ হয়ে নামাজ পড়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে সূর্যটা দেখলাম, ভালোই লাগলো। তারপর নিচে গিয়ে নাস্তা করে নিলাম। তারপর কলেজে চলে গেলাম। ওই দিনও ওকে প্রপোজ করলাম, কিন্তু তার বদলে চর উপহার দিল। এভাবে কিছুদিন চলে গেল। একদিন কলেজে এসে দিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। এর মধ্যে দিয়া কলেজে আসলো। আমি ওর কাছে গিয়ে আই লাভ ইউ গোলাপগুলো দিয়ের সামনে এগিয়ে দিয়ে। তুই তোর কাজগুলো থামাবি। কেন? কি কাজ করেছি আমি? তোকে থাপ্পড় মারার পরও তুই আজকে গোলাপ নিয়ে প্রপোজ করিস, এইসব কি? আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না? বলছি না আমি তোকে ভালোবাসি না, তারপরও তুই কেন আমাকে বিরক্ত করিস? আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি যতই আমাকে মারো না কেন, আমি তোমার পিছু ছাড়ছি না। আর তুমিও আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। গালে হাত দিয়ে বললাম আমি কথাগুলো। আমি ওখান থেকে ক্লাসে চলে গেলাম। পুরো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। এভাবে আরও 6 মাস চলে গেল। আমি ভাবলাম ওকে এবার প্রপোজ করব। পরের দিন কলেজে আমি দিয়ার কাছে গিয়ে ওকে প্রপোজ করলাম। দিয়া, আই লাভ ইউ। আসলেই তোকে প্রশ্রয় দিতে দিতে মাথায় তুলে ফেলেছি। তোকে এত মেরেছি, তবুও তোর লজ্জা হয় না? আসলে তোকে তোর বাবা মা কোনো ভালো শিক্ষাই দিতে পারেনি। ঠাস ঠাস করে 4টা থাপ্পড় বসিয়ে দিলাম। চুপ থাক তুই। তোর পেছনে আমি বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছি শুধু তোকে ভালোবাসি বলে। আমি তোকে কতটা ভালোবাসি তা তুই বুঝতে পারলি না।
আর আমার বাবা মা আমাকে খারাপ শিক্ষা দেয়নি। আমি শুধু তোকে ভালোবাসি বলেই জ্বালাতন করতাম। এখন থেকে আর কখনো তোর সামনে আমি আর আসবো না। আমি কলেজ থেকে বাসায় চলে আসলাম, আর ওকে বিরক্ত করব না। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে দিয়াও ক্লাস না করে বাসায় চলে আসলো, আর ভাবতে লাগলো ওই চোরের প্রতিশোধ কীভাবে নেওয়া যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে যেতেই, আজ এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসলি আর এসেই রুমে চলে গেলি, কিছু হয়েছে? না এমনি মাথা ব্যথা করলো তাই চলে আসছি, আর ঘুমালাম এতক্ষণ। এখন কেমন লাগছে? ভালো লাগছে। দিয়াকে ডেকে নিয়ে আয়, ও কিছু খায়নি। আমি পারবো না। আম্মু দিয়াকে ডাক দিল, তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। দিন চলতে লাগলো। এখন আর দিয়াকে বিরক্ত করি না, ওকে সব সময় এড়িয়ে চলতে চেষ্টা করি। একদিন দুপুরে রুমে শুয়ে আছি, তখন দিয়া আমার রুমে আসলো। এসেই দরজা বন্ধ করে দিল। কি ব্যাপার, আপনি আমার রুমে এসে দরজা বন্ধ করলেন কেন? একদিন আমাকে চর মেরেছিলি না, তার প্রতিশোধ নেব। মানে? দিয়া ওর জামা ছিঁড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। একটু পরে বাইরে থেকে আব্বু আম্মু দরজা ধাক্কাতে লাগলো। দিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিল, আর আম্মু জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দিয়া মা, কি হয়েছে? আন্টি, ও আমাকে। দিয়া কান্না করছে। এখানে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, আব্বু আমাকে এসে লাঠি দিয়ে মারতে লাগলো। এইটা ছিল আমার অতীত। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করলাম। আমি ফ্লোরে শুয়ে আছি, মাথার আর প্রচণ্ড ব্যথা করছে। তখন আব্বু আসলো। এই উঠুট বলছি, যা সম্মান আছে তা তো নষ্ট করেছিস। আব্বু বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আর কি বলবো, তোরা দিয়ার বিয়ে ঠিক করেছি। না, আমি ওকে বিয়ে করব না। ঠাস ঠাস, কি করবি মানে? এমন কাজ করার সময় মনে ছিল না? কেন বিশ্বাস করছো না? আমি তো কিছুই করিনি। কিছু যায় না, তুই এখন দিয়াকে বিয়ে করবি, এটাই আমার শেষ কথা। তারপর আব্বু আমাকে ধরে নিচে নিয়ে গেল। নিচে দেখি দিয়ার আব্বু আম্মু বসে আছে, সাথে দাড়িওয়ালা একটা লোক, মনে হয় কাজী। আমি সোফায় বসলাম। দিয়াকে নিয়ে আসা হলো, ওর মুখটা কালো করে আছে। বাসার সবার দিকে তাকালাম, সবাই আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে, কারো মুখে হাসি নেই। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। আমি এখন রুমের সামনে দাঁড়িয়ে আছি। আমি রুমে প্রবেশ করে দিয়ার দিকে যেতে লাগলাম। একদম আমার কাছে আসবি না, আমি তোকে স্বামী হিসেবে মানি না। দিয়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। একদম ভালো হচ্ছে না কিন্তু, আমি চিৎকার করব। চিৎকার কর, কেউ আসবে না। আমি একেবারে ওর কাছে চলে গেলাম। ওর নিঃশ্বাস অনুভব করতে পারছি। আমি বিছানা থেকে বালিশ নিয়ে চলে আসলাম। শোন, তোর মতো মেয়ের সাথে আর যাই হোক না কেন, সংসার করা যায় না। তুই শুধুমাত্র একটা চরের কারণে পুরো পরিবারের কাছে আমাকে অপরাধী বানিয়ে দিলি। বলেই আমি সোফায় শুয়ে পড়লাম। সকালে উঠে দিয়ে আমাকে দেখতে পেল না, মনে মনে ভাবলো আপত্তি নেই, ভালো হয়েছে। এদিকে আমি রওনা দিয়েছি এক গন্তব্যে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আমি বাসা থেকে বের হয়ে আসি। আসার সময় আব্বু আম্মুর জন্য একটা চিঠি রেখে আসছি। আমি বাসা থেকে বাস স্ট্যান্ডে চলে আসলাম। সেখানে গিয়ে সাগরকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর সাগর আসলো। তুই এত রাতে এখানে আসতে বললি কেন? আর ব্যাগ কেন তোর কাছে? কিছু কি হয়েছে? তোকে বলছি সব কিছু, কিন্তু তুই আগে একটা ঢাকার টিকিট কেটে নিয়ে আয়। সাগর টিকিট কেটে নিয়ে আসলো, তারপর ওকে সব বললাম। এবার তো বল কি হয়েছে? কি এত সব ঘটনা হয়ে গেল, এখন কি ঢাকা চলে যাবি? আমার ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি না। বাস চলে এসেছে, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। আচ্ছা, ভালো থাকিস। আর তোর কাছে টাকা আছে? আছে। এই নে কিছু টাকা, লাগতে পারে। ভালো থাকিস। ধন্যবাদ বন্ধু, জড়িয়ে ধরে বললাম। তারপর চলে আসলাম যান্ত্রিক শহর ঢাকায়। এখানে এসে রফিকে ফোন দিলাম। টিং টিং করে ফোনটা বাজলো। হ্যালো রফি, কোথায় তুই? আমি বাসায়। তুই বাস স্ট্যান্ডে আয়, আমি দাঁড়িয়ে রয়েছি। তুই মজা করছিস? না সত্যি বলছি, তুই তাড়াতাড়ি আয়। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা। কিছুক্ষণ পর রাফি আসলো।
কেমন আছিস? ভালো আছি, তুই? ভালো। তুই শরীর অবস্থা এমন কেন? তোকে বাসায় গিয়ে বলবো। আচ্ছা। তারপর রাফির বাসায় চলে আসলাম। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর কথা বলা যাবে। আমি রুমে গিয়ে ফ্রেশ হলাম। একটু পর রাফি নিচে যাওয়ার জন্য ডাক দিল। আমি নিচে গেলাম। এখানে আয়, কিছু খেয়ে নে। কিছু তো মনে হয় খাসনি। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করলাম। এবার বল, তোর শরীরের এমন অবস্থা কেন? আর হঠাৎ আবার ঢাকায় আসলি কেন? আমি ওকে সব কিছু বললাম। কি এত কিছু হয়েছে, তুই আমাকে কিছু বলিসনি? বাদ দে সব, আমি একটু ঘুমাবো। আচ্ছা তুই ঘুমা, আমি বাড়ি থেকে আসছি। আচ্ছা, আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। রাফির ডেকে ঘুম ভাঙলো। ডাকছিস কেন? ও এখন সন্ধ্যা হয়ে গেছে, পরে আবার ঘুমাস। চল বাহির থেকে ঘুরে আসি। আচ্ছা, তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। তারপর ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্যালকনিতে গিয়ে সিগারেটের কালো ধোঁয়া ওড়াতে লাগলাম। সিগারেটের প্যাকেট শেষ করে এসে ঘুমিয়ে পড়লাম। এভাবে কিছুদিন চলে গেল। সকালে নাস্তার সময়, রাফি, কলেজে ভর্তি হব, তুই তোর কলেজের ব্যবস্থা কর। আচ্ছা, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি। আচ্ছা, আজকের দিনটা কেটে গেল। রাতে ডিনারের সময়। তুই কালকে থেকে ক্লাস করতে পারবি। আচ্ছা, আর সব কিছু ঠিক আছে নাকি নতুন করে করতে হবে? সব ঠিক আছে, কিন্তু ওগুলো দিয়ে আবার কি করবি? না, এমনি একটু চেক করতে চাইলাম আর কি। আচ্ছা, খাওয়া শেষ কর, তারপর দেখা যাবে। ডিনার শেষ করে আমরা একটা সিক্রেট রুমে গেলাম। এই সিক্রেট রুমের সম্পর্কে 4 জন জানে। রুমে প্রবেশ করতে ফিঙ্গারপ্রিন্ট আর আই স্ক্যান লাগে। রুমটা আধুনিক, সব যন্ত্রপাতি দিয়ে তৈরি। রুমে রয়েছে 5টি কম্পিউটার, একটি জয়েন্ট স্ক্রিন। আমি মেইন কম্পিউটার অন করলাম, চেক করলাম সব ঠিক আছে কিনা। তারপর আমরা রুমটা থেকে বের হয়ে আসলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। নিচে যেতে ইরাফি বলল, এইগুলো কি পরছিস? সব পুরনো কাপড়, যা অন্য কাপড় পরে আয়। না, এগুলো পরেই যাব। তুই সত্যি কর বলতো, তোর মাথায় কি চলছে? কিছু না, কলেজের দেরি হচ্ছে। চল বাইক দিয়ে যাবি। তুই বাইক নিয়ে যা, আমি হেঁটে আসছি। কিন্তু তোকে যেতে বলছি, যা। রাফি বাইক নিয়ে চলে গেল। আমি হেঁটে কলেজে এলাম। কলেজে প্রবেশ করতে কে যেন ডাকতে লাগলো। এই ক্ষেত, এদিকে আয়। আমি তাকিয়ে দেখি কিছু মেয়ে বাইকে বসে আছে। আবার ডাক দিল। এই এদিকে আয়। আমি তাদের কাছে গেলাম। আমাকে ডাকছেন? তো কি কলেজে নতুন এসেছিস? আসলে আমি তো নতুন, তাই আপনাকে চিনতে পারিনি। সিনিয়রদের দেখলে সালাম দিতে হয়, তা জানিস না? আচ্ছা যা, এবারের মতো ক্ষমা করে দিলাম। আমি সেখান থেকে ক্লাসে চলে আসলাম। স্যার ক্লাসে আসলো। এই ছেলে, তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি নতুন ভর্তি হয়েছি। তোমার নাম কি? রবিউল ইসলাম। আচ্ছা, বসো। স্যার ক্লাস শেষ করে চলে গেল। আমি ক্লাস শেষ করে শপিং মলে গেলাম। সেখানে একটা আইফোন 3টা বাটন ফোন কিনলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। রাতে ডিনার করার সময় রাফিকে বললাম, রাফি, সাব্বিরকে আসতে বল। কেন? তুই কি করতে চাইছিস বলতো? আগে যা শুরু করেছিলাম তাই শেষ করতে। এর জন্য কিন্তু আমাদের বন্ধুকে হারিয়েছি। এবার ওর খুনিদের শাস্তি দেব। ঠিক আছে, ওকে আসতে বলছি। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে নিচে গিয়ে দেখি সাব্বির চলে এসেছে। ভাই কেমন আছেন? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো ভাই। আসতে সমস্যা হয়নি তো? না ভাই। আচ্ছা চল নাস্তা করে নি। তারপর নাস্তা করে সাব্বিরকে বললাম, সাব্বির তুই রেস্ট নে। আচ্ছা। আমি আর রাফি কলেজে চলে আসলাম। স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আমাদের সেই সিক্রেট রুমটাতে গেলাম। ভাই অনেক দিন পর রুমটাতে আসলাম। এবার বল তুই কি করতে চাইছিস? আস্তে আস্তে জানতে পারবি, অপেক্ষা কর। তা এখন আমাদের কি করতে হবে?
বাংলাদেশের সকল বিজনেসম্যান, এমপি, মন্ত্রীর সব ইললিগাল টাকার পরিমাণ কোথায় রাখা আছে তা খুঁজে বের কর। ভাই এটা তো খুব কঠিন, অনেক সময় লাগবে। যত সময় লাগুক সমস্যা নেই, কিন্তু আমার এই ডিটেলগুলো লাগবে। তোরা কাজ শুরু করে দে। ওরা কাজ করতে লাগলো। আমি আমার ডার্ক ওয়েব অ্যাকাউন্টে প্রবেশ করলাম। সেখান থেকে আমি একজনকে মেসেজ দিয়ে একটা কাজ করতে বললাম। রাফিয়া, সাব্বির ওরা দুজন ওদের কাজ করতে লাগলো। পরদিন কলেজে স্যার ক্লাসে আসলো। তখন পেছন থেকে কেউ একটা মেয়ে কাগজ দিয়ে ঢিল দিল। স্যার, কে যেন এটা দিয়ে আমাকে ডিল দিচ্ছে। এটা কে করছে? দাঁড়াও বলছি। রবিউল, দাঁড়াও। স্যার, আমি কিছুই করিনি। চুপ। তাহলে ওরা কি মিথ্যা বলছে? রবিউল, তুমি কান ধরে দাঁড়াও। আর নেহা, তুমি বসো। স্যার, আমি স্যারের কাছে কান ধরে দাঁড়ালাম। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই হাসতে লাগলো। সবাই চুপ। রবিউল, বসো। এইবারের মতো মাফ করে দিলাম। আমি মুচকি হেসে বসে পড়লাম। এরপর ফারাদ স্যার ক্লাসে মন দিতে বলল সবাইকে। সবাই বই বই করতে প্রশ্ন করলো। পৃথিবীর প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটরের নাম কি? কে বলবে? নেহা উঠে দাঁড়ায়। নেহা স্যারের দিকে তাকিয়ে বলল, প্যাসকালিন। ব্যাখ্যা দিতে কে পারবে? কেউ কোনো সময় কথা বলছে না, সবাই চুপচাপ বসে আছে। স্যার নেক্সট প্রশ্নে যাওয়ার আগে প্রথম প্রশ্নের ডিটেলস বলতে যাবে তার আগেই আমি উঠে দাঁড়িয়ে বলতে লাগলাম, 1942 সালে ফরাসি গণিতবিদ ব্লেইজ প্যাসকেল তার বাবাকে ট্যাক্সের গণনার কাজে সাহায্য করার জন্য প্যাসকালিন যন্ত্রটি তৈরি করেন। এই যন্ত্রটিকে আরিথমেটিক মেশিন বা প্যাসকালের ক্যালকুলেটর বলা হয়। এই যন্ত্রটি দিয়ে যোগ ও বিয়োগের কাজ করা যেত। পাস্কেল যখন যন্ত্রটি আবিষ্কার করেন তখন তার বয়স ছিল 18 বছর। বাহ, অনেক জানো তো তুমি। ধন্যবাদ স্যার। জন নেপিয়ার কত সালে লগারিদম আবিষ্কার করেন? প্রতি সেট নেপিয়ারের হাতে কতটি রড থাকতো? এবার উঠে দাঁড়িয়ে বলতে রাখলাম, 1614 সালে। আর প্রতি সেট নেপিয়ারের হাড়ে রড থাকতো 11টি। স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1617 সালে নেপিয়ারের হাড়, নেপিয়ার্স বোন বা নেপিয়ার্স রডস উদ্ভাবন করেন। এই যন্ত্র দিয়ে গুণ বা ভাগের কাজ করা যেত। মৃত্যুর আগে এই হাড়গুলো দিয়ে ক্যালকুলেশন করার পদ্ধতি তিনি একটি বইতে লিপিবদ্ধ করেছেন। বইটির নাম ছিল রবডোলজিয়া বা স্পিকিং রডস। সবাই বিমূঢ় হয়ে সব উত্তরগুলো শুনছে। ভালো ভালো স্টুডেন্টরাও সেগুলো কালেক্ট করে রাখছে। এমনকি নেহা সব কিছু নোট করে নিল। আমি এসব কিছু দেখে মুচকি হাসছি। স্যার অবাক হয়, এত ইজিলি উত্তর দিচ্ছি প্যাচালের প্রশ্নগুলোর। কিভাবে পারছি আমি? স্যার আরও প্রশ্ন করলেন, ইন্টারনেট ব্যবহারকারীকে কি বলা হয়? নেটিজেন। মানুষকে বলা হয় হোমোস্যাপিয়েন্স। কোন যন্ত্রকে বলা হয় সিলিকোসাপিয়েন্স? স্যার কম্পিউটারকে। ইউ আর এ জিনিয়াস। ধন্যবাদ স্যার। এরপর ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। এসে দেখি ওরা এখনও কাজ করছে। ওদেরকে বললাম, কাজ কতদূর এগোলো তোদের? প্রায় শেষ, কিন্তু মেয়ের আফজাল হোসেন আর মন্ত্রী আকরাম চৌধুরীর অন্য কোনো তথ্য পাই নাই। কতজনের তথ্য সংগ্রহ করতে পেরেছিস? 159 জনের। মোট টাকার পরিমাণ কত? ভাই 11,000 কোটি টাকা। ঠিক আছে, সবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জয়েন্ট স্ক্রিনে রানিং করে দে। তা করে দিচ্ছি, কিন্তু একটা প্রশ্ন আছে। বল প্রশ্ন। ভাই, আপনি এতগুলো অ্যাকাউন্ট একসাথে হ্যাক করবেন কিভাবে? সবগুলো অ্যাকাউন্ট একসাথে হ্যাক করব কেন? তাহলে কিভাবে হ্যাক করবেন? শোন, হ্যাকিং করার অনেক পদ্ধতি আছে, যেমন সেশন হাইজ্যাক, ডোমেন হাইজ্যাক, ওয়েবসাইট হ্যাকিং, ওয়াইফাই হ্যাকিং, অ্যান্ড্রয়েড হ্যাকিং। এগুলো ব্যবহার করে হ্যাকিং করা যায়। তবে সেশন হাইজ্যাক হলো। এরপর তাদের আমি বলতে শুরু করলাম সেশন হাইজ্যাক কী এবং কিভাবে এই হ্যাকিংগুলো কার্যকর করা হয় এবং কিভাবে এগুলো কাজ করে। কিন্তু আমি যেভাবে কাজ করি সেটাতে কোনো অ্যাকাউন্ট নয়, যে কোনো ওয়েবসাইট বা সিস্টেম হ্যাক করি। মনে কর আমি যদি কোনো ব্যাংকে হ্যাক করি
তবে আগে সেই ব্যাংকের অন্তর্ভুক্ত ওয়াইফাই হ্যাক করে নিজের কাছে সেটা রেখে দিই। এরপর আমি তাকে বোঝালাম কিভাবে কোন ওয়েবসাইট বা ব্রাউজারের মাধ্যমে হ্যাকিং কার্য সম্পূর্ণ করি। এরপর সাব্বির আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি এখন ওদের ওয়াইফাই হ্যাক করে তারপর কাজ করবেন? না, আমি এখন রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুলে ভাইরাস দিয়ে কাজ করব, যা ইঁদুরের মতো যে কোনো কম্পিউটারে প্রবেশ করে যাবতীয় অ্যাক্সেস নিতে সক্ষম, যেমন পিসির ক্যামেরা, স্ক্রিন ক্যাপচারিং, ফাইল অ্যাক্সেস বা এনালাইসিস করা, সেল আপলোডিং, পিসি কন্ট্রোল ইত্যাদি। উদাহরণস্বরূপ আমি তাদেরকে সকল র্যাটের কাজকর্ম এবং কী কী র্যাট ব্যবহৃত করা যাবে আমি তাদেরকে বললাম, এবং তাদেরকে বললাম যে এগুলোর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের সার্ভারে প্রবেশ করব। এই ভাইরাসের জন্য ওদের ব্যাংক অ্যাকাউন্টে একটা করে কোড যাবে। সেই কোডগুলো আমার একটা ফেক ওয়েবসাইটের সাথে যুক্ত থাকবে। ওরা সেই কোড বসানোর সাথে সাথে ওদের অ্যাকাউন্টের সকল টাকা আমার ওয়েবসাইট অ্যাকাউন্টে জমা হবে। ভাই এতগুলো টাকা হ্যাক হলে কোনো পুলিশ কেস হবে না? না, হবে না, কারণ এগুলো ওদের ব্ল্যাক মানি। এই টাকার কোনো কেস করলে ওরা ফেঁসে যাবে, তাই এটা নিয়ে চিন্তা করা লাগবে না। কিন্তু এতগুলো টাকা রাখবি কেমন করে? কোনো অ্যাকাউন্ট তো এত টাকা রাখতে পারবি না। এবার তোরা যা, গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, আমি এখন কাজ করছি। তারপর ওরা চলে গেল। আমি সার্ভারে প্রবেশ করে ওদের অ্যাকাউন্ট কোড পাঠিয়ে দিয়েছি। অপেক্ষা করতে লাগলাম। তারপর এখন শুধু কোডটা বসানোর পালা। অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর একজনের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হচ্ছে। একটু পর দেখি প্রায় 80% টাকা ট্রান্সফার হয়ে গেছে। আমি টাকাগুলো ডার্ক ওয়েব অ্যাকাউন্টে বিটকয়েন হিসেবে জমা রাখলাম। 2 ঘন্টার মধ্যে সকল টাকা ট্রান্সফার শেষ হলো। এবার আমি সকল ডিভাইসে থাকা আমার ডাটা মুছে ফেললাম। তারপর সকল ডিভাইস সিকিউরিটি করে বাইরে চলে আসলাম। তুই চলে আসলি কেন? টাকা ট্রান্সফার শেষ। ভাই আপনি জিনিয়াস। কি ভাই, কাজ শেষ? তাহলে এখন তো আমরা কোটিপতি, এবার যা ইচ্ছা তাই করব। শোন সাব্বির, জীবনে 2টো বিষয় কখনো কাউকে শেয়ার করবি না। প্রথমটা হলো নিজের স্ত্রীকে নিয়ে কোনো কথা কারো কাছে বলবি না, কারণ নিজের স্ত্রী হলো নিজের জীবনের অর্ধেক অংশ। সেই অংশ নিয়ে কারোর সাথে তেমন কিছু বলবি না। আর একটা হলো তোর কাছে কত টাকা আছে সেটার গল্প কারোর সাথে বলবি না। এই দুটো সবসময় নিজের কাছে লুকিয়ে রাখবি। অন্য কেউ জানলে হয় তোকে পস্তাতে হবে, না হয় দুটো যে কোনো একটা তোর থেকে হারিয়ে যাবে একেবারের জন্য। বুঝতে পারছি ভাই। এখন ঘুমাবো। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে 3 জন ঘুরতে গেলাম। অন্যদিকে যাদের টাকা আমরা চুরি করেছি তারা বেস্ট হ্যাকার হায়ার করে তাদের টাকা খোঁজ করতে লাগলো। একসময় তাদের টাকার খোঁজ পেল, কিন্তু যে কাজটা করেছে তাতে তাদের হোশ উড়ে গেল। স্যার, আপনার কাজ আমরা করতে পারবো না। স্যার, আপনাকে আমরা টাকা ফিরিয়ে দিচ্ছি। আপনার টাকা সাধারণ কেউ চুরি করে নাই। যে চুরি করেছে সে হলো আন্ডারওয়ার্ল্ড ব্ল্যাক হ্যাট হ্যাকার কিং শ্যাডো। ওনার সাথে লাগতে যাওয়া মানে মৃত্যু অবধারিত। তাই স্যার আমরা কাজ করতে পারবো না। বাই। এদিকে আমরা বাহিরে ঘোরাঘুরি করছি। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। পরের দিন কলেজে গেলাম। ফারহাদ স্যার আসলেন। সবার সাথে টুকটাক কথা বলে উনি স্টাডি শুরু করলেন। আমাকে উঠে দাঁড়াতে বললেন। রবিউল, দাঁড়াও। জি স্যার। তুমি কি সবসময় পড়াশোনা করো? না স্যার। তাহলে এত সব কিছু কিভাবে জানো? এমনিতেই পারি, কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা আছে। গুড। তাহলে বলো তো, পৃথিবীর প্রথম কোন কম্পিউটারে স্টারট প্রোগ্রাম কনসেপ্ট ব্যবহার করা হয়েছে? EDSSE, প্রথম স্টোর প্রোগ্রাম। এর ধারণা দেন জন নিউম্যান। ঠিক হয়েছে, বসো। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পর ফোনে কল আসলো। ভাই, মন্ত্রী আর মেয়রের খবর পেয়েছি। খুব ভালো, মেয়রকে তুলে নিয়ে আয়, আমরা রাতে আসছি। কেন? রাতে। রাফি, বাইক বের কর।
বের করে এক জায়গায় যাব, তারপর রাফিকে নিয়ে জঙ্গলের রাস্তায় যাচ্ছি। রবিউল, এদিকে কই যাচ্ছিস? চুপচাপ বসে থাক। তারপর জঙ্গলের ভেতরে একটা পুরনো বাড়িতে গেলাম। সেখানে গিয়ে একটা সুইচে চাপ দিলাম, সাথে সাথে আই স্ক্যানার আসলো। আমার আই স্ক্যান করার পর দরজা খুললো। আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে রাকিব রয়েছে। রাকিব, তুই এখানে কেন? কি হলো বল? আমি ওকে আসতে বলেছি। কেন? আমাদের বন্ধুর প্রতিশোধ নেওয়ার জন্য। এখানে আসলি কেন তাহলে? রাকিব, ও কোথায়? ওকে ভাই, ভিতরের রুমে ভাই। রাফি আর রাকিব আর আমি মেয়রের কাছে গেলাম। কে তুই? আমাকে এখানে নিয়ে আসিস কেন? মেয়র সাহেব, কেমন আছেন? আমি কে তা জানতে হবে না, তুই তোর সমস্ত টাকা আমাদের দিয়ে দে। আমি তোদের টাকা দেবো কেন রে? ভালো করে বলছি, আমাকে ছেড়ে দে। আমাকে চিনিস না তোরা। তোকে ছেড়ে দিব? তোকে কি এমনি এমনি ছেড়ে দেবো? আর তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হলো 9856982775, পাসওয়ার্ড হলো 744378। হা হা হা, আমার অ্যাকাউন্ট পাসওয়ার্ড হলো NRI4R। তুই ভুল বলছিস। আমি ভুল বলেছি, কিন্তু তুই সঠিকটা বলে দিলি। আমাকে ছেড়ে দে বলছি। তোকে এবার মরতে হবে। আমি তোর কি করেছি? আর তুই কে? আমি হান্টার। কিন্তু আমরা তো তোকে মেরে ফেলেছি। গুড বাই বলেই 4টা গুলি করে দিলাম। পড়ে রইল মেয়রের নিথর দেহ। রাকিব, ওকে ফেলে দিয়ে আয়। ঠিক আছে। আমরা ওখান থেকে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিচে এলাম। এসে দেখি রাফি সোফায় বসে আছে। এখানে এভাবে বসে আছিস কেন? তুই এইসব আগে থেকে প্ল্যান করে রেখেছিস, তাই না? আর তোর সব লোক অ্যাক্টিভ কবে করেছিস? মুচকি হাসলাম। আর তুই মেয়রকে মারলি কেন? জানতে পারবি, আস্তে আস্তে সব জানতে পারবি। যা ফ্রেশ হয়ে, খিদে লাগছে। তারপর রাফি ফ্রেশ হয়ে আসলো। তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরদিন কলেজে গেলাম, সবগুলো ক্লাস করলাম। অন্যদিকে মন্ত্রী আকরাম চৌধুরী তার ফ্রম হাউসে আছেন। তখন তার পিএ এসে বলতে লাগলো, স্যার, মেয়রকে কেউ মেরে ফেলেছে। কি? কে করেছে আর কখন? তা জানেন না স্যার। আচ্ছা, তুমি যাও। মন্ত্রীর পিএ চলে গেল। আর মন্ত্রী আকরাম চৌধুরী ভাবতে লাগলো এই কাজ কে করতে পারে। কিছুক্ষণ ভেবে মন্ত্রী তার ফোন বের করে রাইট হ্যান্ড রকিকে ফোন দিল। মন্ত্রী আকরাম চৌধুরী হলো ব্ল্যাক মাফিয়া কিং। সে তার এই মন্ত্রিত্বের আড়ালে ড্রাগস, অবৈধ আর্ম পাচার করে। আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তুই? ভালো বস। অনেক দিন পর ফোন করলেন, কোনো কাজ আছে? মেয়র আফজাল খানকে কেন মেরে ফেলেছে? বস, এখন আমার কি করতে হবে? ঠিক আছে বস, আমি আমাদের আন্ডার কাভার গুপ্তচরদের অ্যাক্টিভ করে দিচ্ছি। এদিকে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। ওরা দুজন টিভি দেখছে। আমি ওদের কাছে গিয়ে বসলাম। কখন আসলি? কিছুক্ষণ আগে। তোরা খাওয়া দাওয়া করেছিস? এই নে। বাটন ফোন নিয়ে কি করব? ভাই, আমাদের তো ফোন আছেই। তোদের কাছে যে অ্যান্ড্রয়েড ফোন আছে তা কিছুদিন ব্যবহার অফ রাখবি। আমাদের কাজ এখনও শেষ হয়নি। অ্যান্ড্রয়েড ফোনে আধুনিক টেকনোলজি থাকায় কিছু সময়ের মধ্যেই অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করা যায়। আর আমাদের ফোন হ্যাক হলে আমাদের লোকেশন জেনে যেতে পারে। তাতে আমাদের কাজে সমস্যা হবে। আর বাটন ফোনে তেমন কোনো আধুনিক টেকনোলজি না থাকায় ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। তাই তোরা বাটন ফোন ব্যবহার করবি এখন থেকে। আমি ফোনে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। জিপিএস ট্র্যাকার কেন? আমার মনে হয় আমাদের ওপর আক্রমণ হতে পারে। আমাদের আক্রমণ করবে কে? আমাদের তো কেউ চেনেই না। তবুও একজন আছে যে কিছু একটা করবে। কে সে ভাই? না থাক, কথা বলতে বলতে রাত হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর রাফি কলেজে চলে আসলাম। আর সাব্বির ঘুরতে গেল।
কলেজে একটা গাছের নিচে বসে আছি দুজন। তখন একটা জিপে করে কিছু ছেলে আসলো আর গেটের সামনে দাঁড়িয়ে মেয়েদের ইভটিজিং করতে লাগলো। তখনই একটা মেয়ে বলল, হ্যালো মিস্টার। আমি তাকিয়ে দেখি নেহা। কিছু বলবেন? এভাবে কথা বলছেন কেন? আমি এভাবেই কথা বলি। আচ্ছা বাদ, আমরা বন্ধু হতে পারি? ওকে বলেন বন্ধ করতে পারি কি না। রাফি আর আমি তো বন্ধুই। ও ভালো। আচ্ছা এবার বলুন বন্ধু হতে পারি? আচ্ছা ক্লাসের সময় হয়েছে, এবার চলো ক্লাস করে আসি। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। অন্যদিকে রকি মেয়রকে মেরেছে, তার কোনো খোঁজ পাচ্ছে না। এইভাবে কিছুদিন চলে গেল। একদিন কলেজে আমি একা বসে আছি, তখন নেহা এখনও আসেনি আর রাফির কি যেন কাজ আছে, একটু পর আসবে। একটু পর দেখি নেহা আসছে, কিন্তু ছেলেগুলো নেহার সাথে বাজে ব্যবহার করছে। আমি বসে না থেকে ওদের কাছে গেলাম। ভাই মেয়েটার সাথে এমন ব্যবহার করছেন কেন? তুই কে আর তোর কথা মতো চলবো নাকি আমরা? তা নয়, কিন্তু মেয়েটাকে যেতে দিন। যেতে দেবো না? তুই কি করবি? ভালো করে বলছি, ওকে যেতে দিন। ঠাস তোকে মারলাম, এবার তুই কি করবি? আমার রাগ তো 1000 ভোল্টের মতো বাড়ছে। আমি হাত মুষ্টিবদ্ধ করে ছেলেটার নাকে ঘুষি দিলাম। ওর নাক ফেটে গিয়েছে। আরও ছেলেগুলো তা দেখে আমাকে মারতে আসলো। একে একে সবাইকে মারতে লাগলাম। তখনই রাফি এসে আমার সাথে ছেলেগুলোকে মারতে লাগলো। থাক আর মানিস না। ছেলেগুলো যাওয়ার আগে, তোদেরকে দেখে নেব, তোরা আমাদের চিনিস না। যা তো এখান থেকে। তারপর আমরা ক্লাস শেষ করে বাসার দিকে রওনা দিলাম। রাস্তায় হঠাৎ করে আমাদের বাইকের সামনে পেছনে দুটো জিপ এসে দাঁড়ালো। কিছু বোঝার আগেই মাথায় লাঠি দিয়ে আঘাত করলো। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আমি ফোনটা বের করে মেসেজ সেন্ড করলাম। আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরলো তখন একটা বন্ধ রুমে আবিষ্কার করলাম নিজেকে। রাফির মনে হয় জ্ঞান ফেরেনি। আমি ওকে ডাকতে লাগলাম। রাফির জ্ঞান ফেরার পর, এখান থেকে বের হবে কেমন করে? চুপ করে বসে থাক। কিছুক্ষণ পর কিছু ছেলে আসলো রুমে। কিরে তোরা আমাদের মেরেছিলি না? এবার দেখ তোদের কি করি, শুধু বসকে আসতে দে। কিছুক্ষণ পর একটা লোক আসলো। এই দুইটা তোদের মেরেছে? বস। তোদের এত বড় সাহস, তোরা আমার লোকদের মারিস, এই রকির লোকদের মারিস। এর পরিণাম কি হবে তোরা জানিস? এর পরিণাম মৃত্যু। মরার কথা শুনে পাগল হয়ে গেলি নাকি? তুই এভাবে হাসছিস কেন? তোর বন্ধু মৃত্যুর কথা শুনে মনে হয় পাগল হয়ে গেছে। কে বললো আমি মরবো? মরবি তো তুই। নিশ্চিতে পাগল হয়ে গেছে, না হলে মৃত্যুকে সামনে রেখে কেউ এভাবে হাসে? বয়েস শুট বলার সাথে সাথেই স্নাইপারের গুলি এসে রকির সব লোকেদের লাগলো। দরজা ভেঙে আমার লোক ভেতরে প্রবেশ করলো। কি যেন বলেছিলি একটু আগে? আমাকে মারবি? ভাই ভুল হয়েছে, কিন্তু আপনি কে? হান্টার বলেই রকিকে মেরে ফেললাম। রাকিব লাশটা ফেলে দিয়ে আয়। আর শোন, মন্ত্রীর সময় শেষ হয়ে এসছে। আমরা ওখান থেকে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সাব্বিরের কাছে গেলাম। সাব্বির, কি করছিস? কিছু না ভাই, কিছু বলবেন? তোর এখন এখানে কাজ শেষ, তুই চলে যা এখান থেকে। এখানে থাকলে তোর সমস্যা হবে। আর তোর স্বপ্ন ছিল না একটা মাইক্রোসফট কোম্পানি খুলবি? তার জন্য তোর অ্যাকাউন্টে 4000 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছি। ধন্যবাদ ভাই। অন্যদিকে মন্ত্রীকে কেউ ফোন দিয়ে বলল রকিকে কে যেন মেরে ফেলেছে। কি? বস। মন্ত্রী ভাবতে লাগলো কে ওর লোকগুলোকে মারছে। কিছুদিন পর রাকিব ফোন করেছিল, মন্ত্রীকে তুলে নিয়ে আসছে। আমাদের হান্টার পোশাক বের করে পোশাকের সাথে দুটো তলোয়ার সাথে গান নিলাম। আমরা চলে আসলাম আস্তানায়। মন্ত্রী সাহেব, কি খবর? কে তুই? আমাকে এখানে তুলে নিয়ে আসছিস? সাহস থাকলে সামনে আয়। সাহস? ওয়েলকাম টু মাই ডার্ক সিটি। ভাই আপনি আমাকে নিয়ে এসেছেন কেন? বাবা, তুই থেকে আপনি? ভাই আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে এখানে এনেছেন কেন? তোকে মারার জন্য। ভাই আমি কি করেছি? কি রে,
কি করেছিস তুই জানিস না? না ভাই। 2 বছর আগে একজনকে তুই মেরেছিলি, কারণ সে তোর সকল অবৈধ কর্মকাণ্ডের কথা জেনে গিয়েছিল। মনে পড়েছে এবার? হ্যাঁ ভাই, কিন্তু কিন্তু ও আপনার কি হয়? ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এবার তোকে মরতে হবে। ভাই ক্ষমা করে দেন, আমি আর কোনো অবৈধ কাজ করব না। তা বললে হবে না, তোকে মরতে হবে। ওকে আমি মারতে যাব, কিন্তু রাফি বলল, রবিউল, ওকে মারিস না, আমি ওকে মারবো। বলেই আমার কাছ থেকে তলোয়ার নিয়ে এক কোপে ওর মাথা আলাদা করে ফেলল। রাকিব, তোকে যেভাবে বলেছি ঠিক সেভাবে মন্ত্রীর কাজ শেষ কর। আচ্ছা ভাই, কাজ হয়ে যাবে। বাইরে এসে চিৎকার করে বললাম, সৌরভ, আজ তোর হত্যাকারীকে শেষ করে দিয়েছি। তুই ওপারে ভালো থাকিস বন্ধু। আমরা দুজন বাসায় চলে আসলাম। সকালে উঠে নিউজ দেখি। আজ দিবারাত্রিতে মন্ত্রী আকরাম চৌধুরী ফার্ম হাউসে অগ্নি দুর্ঘটনা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় মন্ত্রী আকরাম চৌধুরী ফার্ম হাউসে ছিলেন, এতে ওনার মৃত্যু হয়েছে। তা দেখে আমরা হাসলাম। 5 বছর পর এখন আমার কাছে সব কিছু আছে। আমরা সেই টাকাগুলো দিয়ে একটা কোম্পানি তৈরি করেছি, আর অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে টাকা দিই। এখন ছাদে দাঁড়িয়ে আছি, সিগারেটের কালো ধোঁয়া ওড়াচ্ছি। আজ আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। তখন পেছন থেকে কাঁধে কেউ হাত রাখলো। এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না, আজ আম্মু আব্বুর কথা খুব মনে পড়ছে। তো ঘুরে আয় না তোর বাসা থেকে। বাসায় গেলে আব্বু আম্মু কি বলবে? কিছু বলবে না, ওখানে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। কবে যাবি তাহলে? কালকে যাব। পরের দিন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে আসলাম আমার সেই চিরচেনা শহরটাতে। আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যাব কি না ভাবছি। আমি ভেতরে গিয়ে দরজায় কলিং বেল বাজালাম। একটু পর একটা পিচ্চি মেয়ে এসে দরজা খুলে দিল। আপনি কে আঙ্কেল? তখন কেউ একজন বলল, কে এসেছে তাইবা? আম্মু, জানি না, একটা আঙ্কেল। তখন রান্নাঘর থেকে একটা মেয়ে বের করে আসলো। আমাকে দেখে তিনি বলতে লাগলেন। আমি ভাবতে লাগলাম, আমার তো কোনো বোন নেই, তাহলে উনিকে কে আম্মু ডাকছে? তখনই আম্মু নিচে এসে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা, এতদিন তুই কোথায় ছিলি? কথা বলিস না কেন? আমার উপর রাগ করে আছিস? না, রাগ করিনি। তাহলে কথা বলছিস না কেন? আমাদের তুই ক্ষমা করে দে। আচ্ছা, ক্ষমা করে দিলাম। তখনই আমার চোখ একজনের ওপর আটকে গেল। দিয়া এক কোণে দাঁড়িয়ে আছে, ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ও আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আম্মু, আব্বু কোথায়? বাইরে গেছে, একটু পর চলে আসবে। আচ্ছা, কিন্তু উনি কে? ও সামিয়া, তোর ভাবি হয়। কি? আমি পিচ্চিকে কোলে নিয়ে বললাম, পিচ্চি, তোমার নাম কি? আমি তাইবা, কিন্তু তুমি কে? আমি তোমার চাচু। তুমি আমার চাচু? তাহলে তুমি আমাকে এতগুলো চকলেট আর বড় চিঠি এনে দেবে? আচ্ছা, এনে দেব। আচ্ছা বলেই আমার রুমে আসলাম। এখানে দেখি আমার রুম আগের মতোই রয়েছে। আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। দিয়ার ডাকে ঘুম ভাঙলো। ওঠো, এই ওঠো। ডাকছেন কেন? তোমাকে নিচে ডাকছে। আপনি যান, আসছি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? তা কি করে বলবো? আর এখন এখান থেকে যান বলেই আমি ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে দেখি দিয়া দাঁড়িয়ে আছে। চলো এবার। আমি কথা না বলে নিচে আসলাম। আব্বু সবাই বসে আছে। আমি আব্বুর কাছে গেলাম। আব্বুর সাথে কিছুক্ষণ কথা বললাম। কিছুক্ষণ পর আম্মু খাওয়ার জন্য ডাক দিল। তারপর খাওয়া দাওয়া করে রুমে আসলাম। রুমে এসে শুয়ে আছি, তখন দিয়া রুমে আসলো। আপনি আমার রুমে কেন? আমি আসবো না তো কে আসবে? আমার রুমে যে কেউ আসবে, কিন্তু আপনি আসতে পারবেন না। এরকম বলছো কেন? তো কি করব? আমার সাথে কি করেছেন তা মনে নেই? না, আমি মানছি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু তুমি চলে যাওয়ার পর কিছুদিন ভালোই ছিলাম, কিন্তু আস্তে আস্তে তোমাকে মিস করতে থাকি। তোমার পাগলামিগুলো অনেক মিস করি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনাকে ক্ষমা করব না। আমার ঘুম পাচ্ছে, এখানে দাঁড়িয়ে কান্না করবেন না। আমি শুয়ে পড়লাম, কিন্তু দিয়া ওখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর দিয়া বিছানায় ঘুমোতে আসলো। এ কি, এখানে আসছেন কেন?
তো কোথায় যাব? আমি ঘুমাবো না? ঘুমাবেন, কিন্তু এখানে না। তাহলে কোথায় ঘুমাবো? নিচে গিয়ে ঘুমান, তাও কানের কাছে প্যাঁচ প্যাঁচ করবেন না। না, আমি এখানে ঘুমাবো। বলে বিছানায় শুয়ে পড়ল। আমি বিছানা থেকে উঠে এক টানে ওঠালাম, ঠাস ঠাস করে চড় মারলাম। এতক্ষণ ভালো করে বললাম, কানে কথা যায়নি, যা নিচে গিয়ে ঘুমা। আমি ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে কান্নার আওয়াজে ঘুম ভাঙলো। নিচে তাকিয়ে দেখি দিয়া শীতে জড়সড় হয়ে শুয়ে আছে, কান্না করছে। আমি তার না দেখে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে, এই ওঠো, নাস্তা করে নাও। ওহ, এত সকাল সকাল ডাকছিস কেন? নাস্তা করে নাও, তারপর ঘুমিও। আমি ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তখন তাইবা এসে বলল, চাচ্চু, আমার চকলেট দাও। আমার কাছে তো চকলেট নেই, চলো বাইরে থেকে নিয়ে আসি। ভাবি, তাইবাকে রেডি করে দাও, ওকে নিয়ে ঘুরতে যাব। তাইবাকে ভাবি নিয়ে গেল। আমি রুমে এসে বের হলাম। রুম থেকে বাইরে হওয়ার সময়, কোথায় যাচ্ছ? ঘুরতে যাব। নিচে এসে তাইবাকে নিয়ে ঘুরতে গেলাম। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় বাসায় আসলাম। তাইবাকে ভাবির কাছে দিয়ে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি দিয়া কাপড় চেঞ্জ করছে। সরি বলেই চলে আসতে যাব, দিয়া দৌড়ে এসে আমাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আমাকে জড়িয়ে ধরে, কি করছেন? ছাড়েন। একটা কিস দাও, ছেড়ে দিব। দিয়ার মুখটা আমার সামনে এনে দিয়ার গোলাপি ঠোঁট দুটো আমাকে আকর্ষণ করছে। আমি দিয়ার শ্বাস অনুভব করতে পারছি। দিয়া আমার মাথা পিছনে হাত দিয়ে 4 ঠোঁট এক করে নিল। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমি জোর করে ছাড়িয়ে ঠাস ঠাস করে আরও একটা চড় মারলাম। আপনার সাহস কী করে হলো আমাকে কিস করার? আমাকে একটা কিস করার জন্য মারলে? তুমি না আমাকে ভালোবাসতে? হ্যাঁ, মানলাম। আর আপনাকে আমি আগে ভালোবাসতাম, নিজের চেয়েও বেশি। কিন্তু আপনি কি করেছেন? প্রতিদিন চড় দিতেন, অপমান করতেন। শেষে কি করলেন? আমার পরিবারের কাছে অপরাধী বানিয়ে দিলেন। এখন আর আপনাকে ভালোবাসি না, এখন আপনার প্রতি আমার শুধু ঘৃণা রয়েছে। এটা বলে ছাদে চলে আসলাম। ছাদে এসে একের পর এক সিগারেটের কালো ধোঁয়া ওড়াতে লাগলাম। কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখি দিয়া ওখানে বসে কান্না করছে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। নিচে গিয়ে তাইবার সাথে দুষ্টুমি করতে লাগলাম। কিছুক্ষণ পর দিয়া নিচে আসলো। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। দিয়া নিচে বিছানা করে ঘুমিয়েছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই বসে আছি, দিয়া কফি দিল। আমি কফি টেবিলে রাখলাম। দিয়া কফি দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তা দেখে মাথায় শয়তানি বুদ্ধি আসলো। আমি টেবিল থেকে খবরের কাগজ নেওয়ার বাহানায় কফির মগটা হালকা ধাক্কা দিয়ে দিয়ার পায়ের ওপর ফেলে দিলাম। আহ, পাটা পুড়ে গেল। দিয়া, পা চেপে ধরে আছো কেন? কি হয়েছে? গরম কফি পড়েছে। দেখি পাটা দেখাও তো। ফোসকা পড়ে গেছে পায়ে। সামিয়া, তোমার রুম থেকে মলমটা নিয়ে এসো তো। ওই, তুই এখানে বসে টিভি দেখছিস? তোর বউকে রুমে নিয়ে যা। নিয়ে যাবি নাকি? নিয়ে যাচ্ছি। দিয়াকে ধরে নিয়ে যাচ্ছি, কিন্তু ও পা ফেলতে পারছে না। আমি ওকে কোলে তুলে নিলাম। দিয়ার দিকে তাকিয়ে দেখি মহারানী মুচকি হাসছে। আপনার হাসা বের করছি, মনে মনে বললাম। ওকে রুমে নিয়ে গিয়ে বিছানার ওপর ঠাস করে ফেলে দিলাম। ভাবি মলম নিয়ে এসে দিয়ার পায়ে মালিশ করে দিল। কিছুদিন চলে গেল। এই কয়েকদিনে দিয়াকে অনেকভাবে কষ্ট দিয়েছি। এখন ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি দিয়াকে আর কষ্ট দেব না, ওকে এবার নিজের করে নিব। আমি ছাদ থেকে নেমে শপিং মলে চলে গেলাম। একটা নীল রঙের শাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে শাড়িটা একটা ছোট্ট চিরকুটে রেখে নিচে চলে আসলাম। এভাবে দিনটা চলে গেল। রাতে ডিনার করে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি দিয়ার নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি এক ধ্যানে ওর দিকে তাকিয়ে আছি। হ্যালো মিস্টার, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু না দিয়া, আমি সরি। সরি কেন? তোমাকে আমি কষ্ট দিয়েছি। না, আমি আগে তোমাকে কষ্ট দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার চলো ঘুমিয়ে পড়ি। ওই শোনো না। বলো। আমার নাকি? আমার না একটা কিউট বেবি লাগবে। এই ব্যাপার?
হুম। তারপর আমরা হারিয়ে গেলাম এক অন্যরকম ভালোবাসায়। সেসব আপনাদের বিয়ের পরে আপনারা জানতে পারবেন। এখন আপাতত গল্পটা এইটুকুই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে সবাই শুনতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে। অসাধারণ কিছু গল্প নিয়ে আমাদের টিম তৈরি আছে আপনাদের উপহার দেওয়ার জন্য অসাধারণ কিছু গল্প। ধন্যবাদ, সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি আমরা।